আমি পদ্মজা ইলমে বেহরোজ পর্ব 6। আমি আছি আপনাদের সাথে বিপ্লব। রাতে ঝড় এসেছিল। লাহিড়ী ঘরের পিছনের তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার, তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়েই ফিরছিল। উঠোনের শুটিং দলের সবাই ছিল। পদ্মজা মাথা নত হয়ে থেমে কাঁপতে থাকে। পথ শেষই হচ্ছে না, মাথায় ঘোমটা টানা। অনেকের নজরে চলে আসলো পদ্মজা। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজাও। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটাকে? এই প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো আজ এখানে আসার। কখনো পূর্ণপ্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না। কণ্ঠও শোনা যায়নি, তাই বড় বোন বলাতে খুব অবাক হলো সে। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারায় তো মিল নেই, সবাই বলে। আচ্ছা, যাও। দুই বোন লাহিড়ী করে চলে আসলো। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। ভেতরটাতে কাঁপছিল। অনেক মানুষের পা দেখেছে। চোখ তুলে মানুষগুলো মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা চেয়ে নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। পদ্মজা আসতেই হেমলতার পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, লাউ গাছে কয়টা দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজরাকে দিয়ে দিতে। কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ থেকে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজা দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রত হয়ে বলল, আম্মা আমাকে বলে গেছে ওর অভিভাবক তুই। একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিয়েছে। আম্মা, আমার দোষ, পূর্ণাকে কিছু বলো না। পদ্মজা ভেজা কণ্ঠে হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বলেন, হাজেরাকে নিয়ে যা। ঘোমটা টেনে যাবি। বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেয় না। সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়া থাকলে সে দেয়, কিন্তু কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠোনের এক কোণে এবং লাহিড়ী ঘরের ডান পাশে লাউয়ের মাচা। 9টা লাউ ঝুলে রয়েছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরাকে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেখি মাছ মিলানি যায়নি। তোমার ছেলেটার ঠান্ডা কমছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে আঁচড়ার আঁচল ভরে দিল। হাজেরার গুনগুন করে কাঁদছে আর বলছে, ছেলেটা সারা দিন মাটিতে পইড়া থাহে একলা একলা। রাত হইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না? কই পামো? তুমি মাতব্বর বাড়িতে যাও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পেছনে। পদ্মজা বাড়ির পিছনে আসলো সাবধানে। মনে মনে ভাবছে, হাজেরা ছেলে তো সুস্থই আছে, সকালে সে দেখেছে। হাজেরা মিথ্যা বলছে, মানুষের খুব অভাব পড়লে বুঝি এমন হয়। এই তো সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজিকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো। লিখন সাহকে দেখে বিব্রত বোধ করলো। কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না, কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসতে চেষ্টা করলো, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না, টমেটো তো শীতকালীন ফসল। গ্রীষ্ম বর্ষাতে তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছেন না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজরাকে।
লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহিড়ি করে ফিরল পদ্মজা। সাধারণত না, মনে হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করেই 2 গ্লাস পানি খেল পদ্মজা। হেমলতা ঘুমাচ্ছে, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদা করল। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনে একজন পুরুষ এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেয়, জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে তাকান। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন, আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনিতেই দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করলো, নয়তো আমতা করে বলল, ইয়ে মানে আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুজে জীবনের হিসাব কষেন, এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। হেমলতা পূর্ণার চেয়ে হেমলতার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের চিত্র আরও দুটো করেছে। লিখন সাগর দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে। পদ্মজা দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল দিয়ে বলল, আপা তেল দিয়ে দাও না। সোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে, লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে করছে পদ্মজার। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দিয়ে দাও না আরেকটু, শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুবই ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধহয় সে তার আপাকেই ভালোবাসে, বা হয়তো না। পদ্মজা মিটমিটিয়ে হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল, না, আর তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল পূর্ণা। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল, আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে মালিকের বাড়িতে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার, বা আরও ভয়ঙ্কর অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রের দিকে গেল। সাথে সাথে পদ্মজার অনুভব করলো তার পায়ের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত কণ্ঠে একবার মাকে একবার বোনকে দেখল। ছিদ্রে শ্রুত সে। এই ছিল পর্ব 6। আর আমার ভুল ত্রুটিগুলো একটু মানে নেবেন, কারণ আমি সেরকম প্রফেশনাল কেউ না। তো পরের পর্ব খুব আসছে তাড়াতাড়ি।